তানিয়া নামের এক বিধবা মহিলা তার একমাত্র মেয়ে আশাকে নিয়ে ফিরোজপুর গ্রামে বসবাস করত। আশার মা মানুষের বাসায় কাজ করত। তাদের সংসারে টাকা পয়সার কমতি থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। আশার মা আশাকে অনেক ভালোবাসতো, আর আশাও তার মাকে অনেক ভালোবাসতো। এইভাবেই তাদের জীবন কেটে যাচ্ছিল। আশা পড়ালেখায় অনেক ভালো ছিল। আশা ছোটবেলা থেকেই প্রতি পরীক্ষায় ফার্স্ট হতো। আশার ভালো ভবিষ্যতের জন্য আশার মা আশাকে একটি প্রাইভেট কলেজে ভর্তি করিয়ে দেয়। এতে করে তাদের সংসারের খরচ অনেক বেড়ে যায়। কলেজের ফি দেওয়ার জন্য আশাও তার মায়ের সাথে মানুষের বাসায় কাজ করতে শুরু করে। এতে করে তারা কিছু বাড়তি টাকা আয় করতে থাকে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আশা অনেক সুন্দরী হওয়ার কারণে অনেক ছেলেরাই তার উপর ক্রাশ খেত। সবাই আশার সাথে বন্ধুত্ব করতে চাইতো। আশার ক্লাসেই তন্ময় নামের একটি ছেলে ছিল। তন্ময় ছিল ধনী পরিবারের ছেলে। তন্ময় মনে মনে আশাকে অনেক পছন্দ করত। একদিন সে সাহস করে আশাকে প্রপোজও করে বসে। আমি তোমাকে একটি কথা বলতে চাই। আমি তোমাকে অনেক দিন ধরেই পছন্দ করি। তুমি হয়তো বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তারপরেও আমি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। তন্ময়, আমি বুঝতে পারছি তোমার বিষয়টা। তুমি আমাকে পছন্দ করো, কিন্তু তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। আমি একজন ভালো ছাত্রী হতেই পারি, কিন্তু আমাদের পরিবার অনেক গরিব। আমার পরিবার তোমার পরিবারের মতো এত ধনী না। আমার মা মানুষের বাসায় কাজ করে আমাকে পড়ালেখা করাচ্ছে। এমনকি আমিও মাঝে মাঝে আমার মায়ের সাথে অন্যের বাসায় কাজ করতে যাই। এতে করে আমরা যেই কয়টা টাকা পাই তা দিয়েই আমার আর আমার মায়ের ভরণ পোষণ চলে। তোমরা অনেক ধনী আর আমরা অনেক গরিব। তাই আমার মনে হচ্ছে তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের কোনোভাবেই মিলবে না। তোমার পরিবারের কেউ কখনো আমাকে মেনে নিতে পারবে না। তাই আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি আমাকে ভুলে যাও আর তোমাদের পরিবারের মতোই কোনো ধনী পরিবারের মেয়েকে বিয়ে করে নাও। আমি গরিব, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার প্রস্তাবটি রাখতে পারছি না। এমন কথা বলো না আশা। আমি আমার পরিবারের সাথে কথা বলবো। তারা নিশ্চয়ই এই বিষয়টা মেনে নিবে। এমনিতেও আমার মা বাবা কখনো আমার কোনো আবদার ফেলেনি। আমার বিশ্বাস তারা তোমাকে মেনে নেবে। প্লিজ তুমি আমাকে এইভাবে রিজেক্ট করে দিও না। আমি তোমাকে অনেক পছন্দ করি আর অনেক ভালোবাসি। প্লিজ 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 আশা। ঠিক আছে, তুমি তোমার পরিবারের সাথে কথা বলো। এরপর তন্ময় তার মা বাবার সাথে কথা বলে। সে আশার ব্যাপারে তাদেরকে সবকিছু খুলে বলে। এইসব কথা শুনে তন্ময়ের মা বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আশার মা তো মাঝে মাঝে আমাদের বাড়িতেও কাজ করতে আসে। অবশেষে তুই একটা কাজের লোকের মেয়েকে ভালোবাসলি, আর কোনো মেয়ে খুঁজে পেলি না দুনিয়াতে? দেখ বাবা, আমাদের একটা সম্মান আছে, তাই আমি তোর ভালোর জন্যই বলছি, তুই ওকে ভুলে যা। আমি তোকে অনেক সুন্দরী বউ এনে দেব। তুই ওই কাজের লোকের মেয়েকে বিয়ে করলে আমাদের মান সম্মান মাটির সাথে মিশে যাবে। দেখো মা, আশা অনেক ভালো মেয়ে। ওর মা সৎ পথে উপার্জন করে ওকে পড়ালেখা করাচ্ছে। আর আশা কারোর টাকার জোরে না, নিজের যোগ্যতায় পড়াশোনা করছে। ওর ট্যালেন্টের জন্য আমাদের কলেজ থেকে ওকে বৃত্তি দেওয়া হয়। আর শুধু তাই নয়, কখনো আমি ক্লাসে ফার্স্ট হতে পারিনি, কিন্তু ও প্রতি বছর টপ করে। এগুলো কি এখন আমার তোমাদেরকে শিখাতে হবে যে কাউকে কখনো টাকা দিয়ে বিচার করা যায় না? ওর আচার আচরণ, স্বভাব চরিত্র আর ওর গুণের কারণে ও আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আমি ওকেই বিয়ে করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর সাথে তর্কে আমরা জিততে পারবো না। আমরা ওকেই তোর বউ করে আনবো। আমরা তোর সিদ্ধান্ত মেনে নিলাম। এখন তাহলে তুই একটা কথা শোন, ওরা তো অনেক গরিব, ওদের কাছে আমাদের কোনো কিছুই চাওয়া পাওয়া নেই। কিন্তু ওদেরকে তুই বিয়েটা অনুষ্ঠান করে দিতে বলবি। একটু বড় অনুষ্ঠান করে যেন, যাতে আমরা আমাদের আত্মীয় স্বজনদের সামনে কিছুটা হলেও মুখ দেখাতে পারি। যদি ওরা রাজি থাকে তাহলে এই সপ্তাহে তোর বাবাকে নিয়ে আমি ওদের বাড়িতে যাব আর তোদের বিয়ের কথা বলে আসব। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বিয়ে পাকা। তন্ময় ওর মা বাবার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পর তন্ময়ের মা বাবা আশার বাড়িতে যায়।
আরে কি সৌভাগ্য, আপনারা আমার বাসায়। কোথায় যে আপনাদের বসতে দেই। আসেন, বসেন, এই খাটে বসেন। আরে আরে, এত ব্যস্ত হতে হবে না। আমি এখানে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তোমার মেয়ে আর আমার ছেলে তন্ময় দুইজন একই কলেজে পড়ালেখা করে। ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে বিয়ে দিয়ে দেব। এখন যদি তুমি রাজি থাকো তাহলে বিয়ের কথা আগানো যায়। এ তো আমার পরম সৌভাগ্য, কিন্তু আমাদের একটা শর্ত আছে। আমরা বিয়েতে কিছুই চাই না, কিন্তু আমরা চাই বিয়েটা যেন ধুমধাম করে দেওয়া হয়, যেন আমরা আমাদের আত্মীয় স্বজনদের সামনে একটু হলেও মুখ দেখাতে পারি। সুন্দর করে গেট সাজাতে হবে, ভালো খাবার দিতে হবে, আর হ্যাঁ, অবশ্যই ভালো একটা সেন্টার ভাড়া নিতে হবে। এই শর্ত মানতে পারলেই আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে। ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি যেভাবেই পারি বড় আয়োজন করে এই বিয়ে সম্পূর্ণ করব। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এরপর তন্ময়ের মা বাবা সেখান থেকে চলে যায়। তখন আশা তার মায়ের কাছে আসে আর তাকে বলে, মা, তুমি এটা কি করলে? আমরা এত টাকা কোথায় পাবো? এত বড় করে অনুষ্ঠান কিভাবে করব? যেই কয়টা টাকা আমরা মানুষের বাসায় কাজ করে জমিয়েছি তা দিয়ে তো মঞ্চ সাজানো হবে না। তুমি কেন ওদের কথায় রাজি হলে? আমার কপালে যদি তন্ময় নাই থাকে তাহলে বিয়ে হবে না। তুমি কেন এত বড় দায়িত্ব তোমার কাঁধে তুলে নিতে গেলে মা? দেখ মা, আমি তোকে কখনো কিছু দিতে পারিনি। তন্ময় খুব ভালো একটা ছেলে, আর আমি যখন শুনলাম তন্ময় তোকে বিয়ে করতে চায় তখন আমি আর দ্বিমত পোষণ করতে পারলাম না। আমি কিভাবে বলতে পারি এই বিয়েতে আমার মত নেই? প্রয়োজন হলে আমি আমার কিডনি বিক্রি করে হলেও বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে করব। আর তুই কোনো চিন্তা করিস না, সব কিছুর একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আশার মা আশাকে খুশি করার জন্য এই সব কথা বলে দেয়, কিন্তু সে নিজেও জানতো তার পক্ষে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব না। সে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। এই সব কথা ভাবতে ভাবতে আশার মা একটি জঙ্গলে চলে যায় আর একটি নদীর পাশে বসে কান্না করতে থাকে। আমার স্বামীটা মারা যাওয়ার পর থেকে আমি আমার মেয়েকে তেমন কিছুই দিতে পারিনি। এখন আমার মেয়েটার এত ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে, টাকার সমস্যার কারণে এই সম্পর্কটা যদি ভেঙে যায়, আমি তো ওর জন্য কিছুই করতে পারছি না। হে খোদা, তুমি কেন আমাকে এত গরিব বানালে? এইসব বলে আশার মা কান্না করতে থাকে। তখনই সেখানে একটা পরী প্রকট হয়। সে ছিল ঘাসের পরী। ঘাসের পরীকে দেখে আশার মা অনেক বেশি ভয় পেয়ে যায়। আরে তুমি ভয় পেও না, আমি ঘাসের পরী। তোমার কান্না দেখে আমার খুব খারাপ লাগলো। আসলে মানুষের জীবনে চড়াই উতরাই চলতেই থাকে, তাই বলে কি এইভাবে ভেঙে পড়তে হবে? আমি তোমাকে চিনি, তুমি অনেক ভালো মনের একটা মানুষ। কত কঠিন কঠিন কাজ করে তুমি তোমার সংসার চালিয়েছো তাও আমি জানি। তোমার স্বামী এই জঙ্গলে ঘাস রোপণ করেছিল, আর তা থেকেই আমার জন্ম। তাই আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। এখন সময় এসেছে তোমাদের এই ঋণ শোধ করার। এই কথা বলে ঘাসের পরী আশার মাকে একটি জাদুর লেহেঙ্গা উপহার দেয়। এটা তুমি তোমার মেয়েকে পরিয়ে দিও। এটা একটা জাদুর লেহেঙ্গা। এটা পরে তোমার মেয়ে আকাশে উঠতে পারবে, আর সে যা উইশ করবে তাই পূরণ হবে। এই কথা শুনে আশার মা অনেক খুশি হয়ে যায়, আর সে ওই লেহেঙ্গা নিয়ে বাড়িতে চলে যায়। সে আশাকে ওই জাদুর লেহেঙ্গা পরতে বলে। জাদুর লেহেঙ্গাটা পরার সাথে সাথে আশা উঠতে শুরু করে। আরে মা, এই লেহেঙ্গা পরে তো আমি উড়ছি। আমি যদি এই লেহেঙ্গা পরে বিয়ে করি তাহলে তো সবাই অবাক হয়ে যাবে। কিন্তু মা, বিয়ের জন্য তো অনেক টাকা লাগবে, কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। আমরা এতগুলো টাকা কোথায় পাবো? ইস, যদি এখন টাকার বৃষ্টি শুরু হতো তাহলে কতই না ভালো হতো। তখনই টাকার বৃষ্টি শুরু হয়ে যায়। টাকা দিয়ে ওদের ঘর ভর্তি হয়ে যায়।
এই দেখে আশার মা বুঝতে পারে পরি সত্যি কথাই বলছিল। তারপর আশার মা ওই টাকা দিয়ে বিয়ের সব ব্যবস্থা সেরে নেয়। অনেক বড় একটা সেন্টার ভাড়া করে আর সেখানে সবাইকে নিমন্ত্রণ করে। আশা জাদুর লেহেঙ্গা পরে উঠতে উঠতে স্টেজে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। ধুমধাম করে তন্ময় আর আশার বিয়ে হয়ে যায়। আর জাদুর উড়ন্ত লেহেঙ্গার সাহায্যে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।